ও সভ্যতার পরতে পরতে বিভিন্ন সংযোজন ও বিয়োজনের মধ্য দিয়ে আমরা পেয়েছি আমাদের আজকের এই আধুনিক সভ্যতা। আর এই আজকের এই আধুনিক মানব সভ্যতায় যানবাহনের গতিময়তাই যেন অর্থনৈতিক উন্নতির নির্দেশক হয়ে দাঁড়িয়েছে। তাই তো কখনো জীবন ও জীবিকার প্রয়োজনে যানবাহন ব্যবহার করে লোকালয় গড়ে উঠছে, আবার কখনো বা লোকালয়ের প্রয়োজনে পথ ও যানবাহনের ব্যবহার বেড়ে উঠছে। দর্শক, আমরা যারা পথ ব্যবহারকারী রয়েছি, আমাদেরই অসাবধানতা, অসচেতনতায় চলাচলের ফলে আমাদের এই সড়কপথগুলো যানজট ও দুর্ঘটনার কবলে পড়ে জর্জরিত হয়ে চলেছে দিনের পর দিন। জনসচেতনতাই যে আমাদেরকে যানজট ও সড়ক দুর্ঘটনা থেকে মুক্তি দিতে পারে, এই বিষয়টি উপলব্ধি করে চ্যানেল আই কর্তৃপক্ষ। এরপর জনসচেতনতা বৃদ্ধি করে সড়ক নিরাপত্তা নিশ্চিত কল্পে যানজট ও সড়ক দুর্ঘটনামুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে 8 সেপ্টেম্বর 2012 তারিখ থেকে নির্মাণ করে চলেছে বাংলাদেশে প্রথমবারের মতো ভিন্ন ধারার ইনভেস্টিগেটিভ রিয়ালিটি ডকুমেন্টারি দ্য ট্রাফিক সিগন্যাল। সুনাগরিক হন, ট্রাফিক আইন মেনে চলুন। দ্য ট্রাফিক সিগন্যাল দ্বিতীয় সিজন। দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি দ্য ট্রাফিক সিগন্যালের দ্বিতীয় সিজনের আজকের আয়োজনে। দর্শক, দ্য ট্রাফিক সিগন্যালের দীর্ঘ এক যুগের পথ চলায় আমরা পর্যবেক্ষণ করে যানজটের কিছু কারণ খুঁজে পেয়েছি। সে কারণগুলোই ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরছি গত কয়েকটি পর্বে। তো দর্শক, চলুন আজকের আয়োজন শুরু করা যাক, আপনাদেরকে সাথে নিই। দর্শক, এই মুহূর্তে আমি পর্যবেক্ষণমূলক কারণ যেটা রয়েছে যানজটের, তার একটি অন্যতম কারণ আপনাদেরকে দেখাতে চাই। তবে এটা যে একটি কারণ, আমরা না যারা পথ ব্যবহারকারী আছি তারা মানতেই চাই না। তো দর্শক, চলুন আসলে পর্যবেক্ষণমূলক কোন কারণটার কথা আমি বলছি সেটাই দেখা যাক এই মুহূর্তে। আমার পেছনে যদি আপনারা দৃশ্য দেন তাহলে লক্ষ্য করবেন, এই যে এখন ভালো মতো দেখতে পাবেন যে একটা রিক্সা রাস্তার ডান লেন দিয়ে যাচ্ছে। এই যে প্যাডেল চালিত রিক্সা। ধীরগতির যানবাহনগুলো যখন রাস্তার ডান লেন দিয়ে চলাচল করে তখন কিন্তু দ্রুতগতির যানবাহনগুলোর জন্য অনেক অসুবিধা হয়, কারণ বাম দিকের লেনটা হচ্ছে সবসময় ধীরগতির যানবাহনের জন্য রাখা হয়। কারণ এই ধীরগতির যানবাহনগুলো যখন ডানের লেনে একদম মেইন লেনে চলে আসে তখন পেছনে যে যানবাহনগুলো থাকে তাদের গতি এমনিতেই কমে যায়। এমনিতেই আমাদের শহরে রাস্তার পরিমাণ অনেক কম, তার মধ্যে যতটুকু লেন আছে সেটাও যদি আমরা ঠিকমতো না মানি তাহলে যেই যানবাহনগুলো চলাচল করছে অতি প্রয়োজনীয় তারা কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। আরও বিস্তারিত দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে, আমাদের সাথেই থাকুন। ডান লেন দখল করে রিক্সা যাতায়াত করছে, অর্থাৎ ধীরগতির যানবাহন। আর ঠিক একটু পরেই একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে এখান দিয়ে। তার মানে এই অ্যাম্বুলেন্সও কিন্তু তার স্বাভাবিক গতিতে যেতে পারছে না, তার সামনে ধীরগতির যানবাহন থাকার কারণে। অর্থাৎ আপনারা কি একটাবার বোঝার চেষ্টা করছেন দর্শক, যে আমরা এই লেন না মেনে চলাচলের কারণেও যে যানজটের সৃষ্টি করছি এবং এটার প্রভাব বাড়তি ভোগান্তি হিসেবে আমাদের কাঁধে এসে পড়ছে। দেখেন এই রিক্সাটার কারণে চার লেনের সড়ক, অথচ যানবাহন ঠিকমতো চলাচল করছে একটা লেন দিয়ে। আর এই এক লেনের মধ্যে বাড়তি দুই লেন ব্যবহার করার যে প্রচেষ্টা সেটা থেমে থেমেই ব্যাহত হচ্ছে, কারণ পাশেই একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, এটার ছুটি হয়েছে, শিক্ষার্থীরা বের হচ্ছেন, তাদের ঘরে ফিরে যাবেন সেই প্রত্যাশায়। তো যানবাহনগুলো যেভাবে চলাচল করছে এবং গেটের সামনে যে যানবাহনগুলো দাঁড়িয়ে আছে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটাতে মনে হচ্ছে যে তারা আসলে এখানে একটা জটলা বাঁধিয়ে ফেলেছে। দর্শক, আমাদের শিক্ষার্থীদেরকে নিয়ে আমাদের কিন্তু অনেক প্রত্যাশা। তারা আমাদের দেশের মান উজ্জ্বল করবে, দেশের নাম বড় করে তুলবে বহির্বিশ্বের কাছে। কিন্তু আমাদের একটা পরিসংখ্যান বলছে যে সড়ক দুর্ঘটনায় যতজন মানুষ মারা যায় তার মধ্যে অধিকাংশই থাকে শিক্ষার্থী, কারণ অসচেতন হয়ে পথে চলাচল করা। এখানে একটি ফুটওভার ব্রিজ রয়েছে,
ঠিক তার নিচেই কিভাবে রাস্তা পার হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থীরা, আপনারা নিজেরাই দেখছেন আমাদের ক্যামেরাতে। দর্শক, আপনারা এই মুহূর্তে ক্যামেরায় কি দেখতে পাচ্ছেন যে যানবাহনগুলোর গতি অনেক কমে গেছে, হয়তো সিগন্যালে পড়বে বা সিগন্যাল পড়ে গেছে, কিন্তু না, সামনে কিন্তু ফাঁকাই আছে। ওই যে রিক্সা সহ ধীরগতির কিছু যানবাহন সামনে রয়েছে, যে কারণে পেছনের এই বড় বড় যানবাহনগুলোর গতি অনেকটাই কমে গেছে। দেখুন এই লেনটা কিন্তু সিগন্যাল ফ্রি, ছেড়ে দেওয়া আছে, এটা কিন্তু চলছে, অথচ দেখুন যানবাহনগুলো এসে থেমে গেছে প্রায় বলাই যায়। দর্শক, ঢাকা শহরে বিশেষ করে মতিঝিল বাণিজ্যিক এলাকাতে যে বাণিজ্যিক ভবনগুলো রয়েছে তার অধিকাংশেরই পার্কিং স্পেস নেই। এই ভবনগুলো অধিকাংশগুলোই স্বাধীনতার পরপর নির্মিত। ওই সময় হয়তো নগর পরিকল্পনাবিদগণ চিন্তাও করেননি যে এই সময়ে এসে ঢাকা শহরে যানবাহনের চাহিদা এত পরিমাণে বেড়ে যাবে। আর ইদানিংকালে যে ভবনগুলো আমরা দেখতে পাই তাতেও ডিজাইন পাস করার সময় পার্কিংয়ের ব্যবস্থা রাখা হলেও পরবর্তীতে সেই জায়গাগুলোতে আমরা গোডাউন বা গ্যারেজ বা অন্য কিছুতে অন্য উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে সেটা পেয়েছি। দর্শক, পার্কিং না থাকার কারণে কিন্তু রাস্তার উপরে যে গাড়িগুলো রাখা হয় তাতে রাস্তার উপর যে একটা বিরূপ প্রভাব পড়ে তার একটা বড় উদাহরণ হচ্ছে মতিঝিল থেকে গুলিস্তানগামী যে যানবাহনগুলো যাতায়াত করতো আগে, তারা কিন্তু বলাকা চত্বর হয়ে হোটেল পূর্বানীর সামনে দিয়ে, বিনিয়োগ বোর্ডের সামনে দিয়ে সেই রাস্তাটা ধরে গুলিস্তান যেত। এখন কিন্তু তাদেরকে দৈনিক বাংলা, ফকিরাপুল ওই মোড়টা হয়ে তারপর যেতে হয়। তার মানে ওই রাস্তাতে যানবাহনের বাড়তি চাপ পড়তে শুরু করেছে। দর্শক, ঠিকই ধরেছেন, আমি এই মুহূর্তে আপনাদেরকে যানজটের পর্যবেক্ষণমূলক কারণগুলোর একটি অর্থাৎ নো পার্কিং নিয়েই কথা বলছি। চলুন আরও বিস্তারিত তুলে ধরি আপনাদের সামনে। রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে যানবাহনগুলো এমনভাবে পার্ক করে রাখা হয়েছে যেন কোনো একটা পার্কিং স্পেসে, পার্কিং লটে পার্ক করে রাখা হয়েছে। এবং এই যানবাহনগুলোর এইভাবে পার্ক করে রাখার কারণে রাস্তাটা এতটাই ছোট হয়ে এসেছে, সরু হয়ে এসেছে যে প্যাডেল চালিত রিক্সা ছাড়া আর দু একটা ব্যক্তিগত যানবাহন ছাড়া কোনো যানবাহনই চলাচল করতে পারছে না। এটাই হচ্ছে নো পার্কিং এরিয়াতে পার্কিং করার নেতিবাচক দিক। দ্য ট্রাফিক সিগন্যাল দ্বিতীয় সিজন। দর্শক, যানজটের পর্যবেক্ষণমূলক কারণগুলোর মধ্যে আরেকটি কারণের উপর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ফুটপাতে। দর্শক, পথচারীদের চলাচলের জন্য ফুটপাত থাকলেও ঢাকা শহরের অধিকাংশ ফুটপাতই থাকে চলাচল অনুপযোগী। কারণ চলুন না নিজেরাই দেখি। আমরা পথচারীরা ফুটপাত ব্যবহার করব, এটাই স্বাভাবিক, কিন্তু আমরা যখন ফুটপাত ব্যবহার করতে পারি না, রাস্তায় নেমে আসি, তখন কি অবস্থাটা হয়? এই যে ধরুন, আমি এখন পথচারী হিসেবে রাস্তায় হাঁটছি, আমি কিন্তু রাস্তার 4 থেকে 5 ফুট জায়গা দখল করে হাঁটছি। এই আমার মতো পথচারীদের সংখ্যাটা যদি 10 হয়, যদি শতাধিক হয়, তাহলে প্রত্যেকে কি পরিমাণ জায়গা দখল করছে একটাবার চিন্তা করুন তো। আমাদের রাস্তাগুলোর লেনগুলো সাধারণত 10 থেকে 12 ফুট প্রশস্ত হয়ে থাকে। সেখানে আমি একজন ব্যক্তি যদি 4 থেকে 5 ফুট জায়গা দখল করে রাখি, তাহলে শতাধিক ব্যক্তি কতটুকু জায়গা দখল করতে পারে? আর এর ফলাফল কি হতে পারে তা আমরা সবাই জানি। যানজট কি কমবে নাকি বাড়বে?
দর্শক, যানজটের পর্যবেক্ষণমূলক কারণগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল দোকানপাট ও বাজার। আমার পেছনে যদি দৃষ্টি দেন আপনারা, তাহলে দেখবেন যে আমরা একটি বাজারের সামনে দাঁড়িয়ে আছি। পেছনের যানবাহন চলাচলের কী অবস্থা! ফুটপাত তো দখল হয়েছেই, এবং সেই সাথে রাস্তারও একটা লেন দখল করে দোকানের পসরা সাজিয়ে বসেছে এখানকার ব্যবসায়ীরা। আর সেই দোকানে কেনাকাটা করতে যে গাড়িগুলো আসছে, তারা আরও একটি লেন দখল করে দাঁড়িয়ে যাচ্ছে। তার মানে 6 লেনের রাস্তার এক পাশের 3 লেন, তার মধ্যে 2 লেনই দখল হয়ে যাচ্ছে। এমনিতেই আমাদের ঢাকা শহরে আয়তনের তুলনায় সড়কের পরিমাণ অনেক কম, 9%। এই 9%-এর যদি লেন হিসেবে ধরি আমরা, তাহলে 2 লেন যদি দখলই হয়ে যায়, তাহলে 4% কিন্তু আমাদের চলাচলের জন্য থাকছে না। তাহলে এর ফলাফল কি হবে? যানজট। এই যানজট বাড়লে আবার আমরাই বলছি প্রশাসন ঠিকমতো কাজ করছে না, পুলিশ ঠিকমতো কাজ করে না, আমাদের এটা করা হচ্ছে না, ওটা করা হচ্ছে না। দর্শক, এই আমি, আপনি, আমরা নিজেরা কবে সচেতন হব? একটু আমার পেছনে দৃষ্টি দিলে দেখবেন যে একটি সাদা মাইক্রোবাস দাঁড়িয়ে আছে। এই সাদা মাইক্রোবাসটি হচ্ছে যেখানে পার্ক করা আছে। আপনারা চিন্তা করুন তো, ওখানে পার্ক করাতে সে কি একটা লেন দখল করেনি? সামনে বা পেছনে, বাজার থেকে একটু সামনে এসেও কিন্তু সে একটা পার্ক করার জায়গা খুঁজে নিতে পারতো, মানে অন্য মানুষের চলাচলের জন্য রাস্তাটা উন্মুক্ত রাখতে পারতো। এই ছাড় দেওয়ার মানসিকতা যতদিন পর্যন্ত আমাদের মধ্যে না আসবে, বাজারে কেনাকাটা করতে আসলে গাড়িটা একটু নিরিবিলি জায়গাতে পার্ক করে, যেখানে অন্য মানুষের চলাচলের অসুবিধা হবে না, এইরকম জায়গায় পার্ক করলে খুব বেশি কিন্তু সময় নষ্ট হয় না, খুব বেশি পরিশ্রমও করতে হয় না। তারপরও আমরা কেন সচেতন হই না? দর্শক, সায়দাবাদ বাস টার্মিনালকে কেন্দ্র করে টার্মিনাল ভবনের পাশ ঘেঁষে গড়ে উঠেছে এই রাস্তাটি। এই রাস্তা ব্যবহার করে এই যানবাহনগুলো টার্মিনালে যায়, টার্মিনাল থেকে বেরিয়ে যায়। এই রাস্তাটির সংস্কার চলছে, যে কারণে এই টার্মিনাল অভিমুখী যানবাহনগুলোকে এই রাস্তাটি পরিহার করে বিকল্প রাস্তা ব্যবহার করতে হচ্ছে। আর এই বিকল্প রাস্তায় পড়ছে বাড়তি যানবাহনের চাপ, আর এই চাপের ফলে বাড়তি যানজটের সৃষ্টি হচ্ছে। এখন এই সংস্কার তো আসলে আমাদের জন্যই করা। রাস্তাটা ভালো হয়ে গেলে তখন চলাচল আরও নির্বিঘ্ন হবে, কিন্তু যেই সময়টা সংস্কার চলে, এই সময়টাতে বাড়তি সচেতনতা, বাড়তি সাবধানতা আমাদের অবলম্বন করা উচিত। দর্শক, স্থানীয় ব্যক্তিদের সাথে কথা বলে জানার চেষ্টা করব এই রাস্তাটি কতদিন ধরে এমন হয়ে পড়ে আছে এবং সংস্কার করতে আরও কতদিন লাগতে পারে। এই রাস্তাটা কতদিন ধরে এমন হয়ে আছে? 7-8 মাস ধরে এই রাস্তায় মানুষ ভোগান্তি। আগে মেন রুট ছিল এইটা টার্মিনাল, এটা ওই টার্মিনাল ভাঙার পরে ওই ছেড়ে দিয়েছে, পরে এটা বন্ধ হয়েছে গাড়ি। আচ্ছা, এখন এই দিক দিয়ে যে যানবাহন চলাচল করতো, মানুষজনের চলাচল করতো, এটা অসুবিধা হচ্ছে না? অনেক অসুবিধা হচ্ছে মানুষের, মানে অনেক পলি অ্যাক্সিডেন্ট করে, এটা করে ওটা করে, এই অবস্থা পরিস্থিতি, এই অবস্থা। মাদ্রাসা মসজিদে নামাজ পড়া লোক যেতে পারে না, এই অবস্থা পরিস্থিতি। আচ্ছা, এই রাস্তাটা যখন সচল ছিল তখন এখানে হচ্ছে যানবাহন তো এই দিক দিয়ে ব্যবহার করে টার্মিনালে যেত, এখন কি যেতে পারে? এখন কিছু যেতে পারে না, মানুষও না যেতে পারে না, এই অবস্থা। মানুষের আপনারা কতটুকু অসুবিধায় আছেন? আমাদের খুবই অসুবিধা আছে, কিন্তু মানুষ চলাচল সব দিক দিয়ে বিঘ্ন। দর্শক, টিটিপাড়া মোড় থেকে কমলাপুর রেল স্টেশন অভিমুখের যে সড়কটি রয়েছে, সেই সড়কটির উপরে একটি রেল ক্রসিং ছিল। এই রেল ক্রসিংয়ের নিচে দিয়ে আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে, যে কারণে এই সড়কটি দিয়ে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ। তাই এই আইসিডির যতগুলো কন্টেইনার ট্রাক রয়েছে, তারা কিন্তু ওই রাস্তাটা ব্যবহার করতে পারছে না। তারা ব্যবহার করছে টিটিপাড়া স্টেডিয়ামের সামনের রাস্তাটি, যেটা আইসিডির ভেতরে প্রবেশ করেছে। যে কারণে এই রাস্তার উপরও একটি বাড়তি চাপ পড়ে। এই চাপের কারণে এই রাস্তাটিও ভেঙে যায়। এটিরও সংস্কার কাজ চলছে। আর আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই আইসিডি এখানে হওয়ার কারণে, অর্থাৎ টিটিপাড়া মোড় থেকে শুরু করে কার্গো ট্রাকগুলো একদম কমলাপুর ফুটওভার ব্রিজ পর্যন্ত রাস্তার একটা লেন দখল করে পার্ক করে রাখা হয়েছে।
এই নির্মাণ কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত হয়তো ট্রাকগুলো ভেতরে প্রবেশ করবে না, রাস্তার একটা লেন দখল করেই থাকবে। এই জিনিসটাই আমরা আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে অবকাঠামোগত নির্মাণ বা সংস্কারও যানজটের অন্যতম একটি কারণ। দ্য ট্রাফিক সিগন্যাল দ্বিতীয় সিজন। দর্শক, পর্যবেক্ষণমূলক কারণগুলোর মধ্যে আরও একটি উল্লেখযোগ্য কারণ হচ্ছে যান সংশ্লিষ্ট কাগজপত্র। একটি যানবাহনের সাথে যে কাগজপত্রগুলো থাকতে হয় তা ঠিক আছে কি না তা দায়িত্বরত পুলিশ সার্জেন্টগণ চেক করেন। এই চেক করার সময় যানবাহনগুলোকে থামাতে হয়, তাই একটা যানবাহন যখন থেমে যায় তখন পেছনে কিছু যানবাহন দাঁড়িয়ে যায়, এটাই স্বাভাবিক। কিন্তু পুলিশ সার্জেন্টগণ যানবাহন যদি না থামান তাহলে তারা সেই কাগজপত্রগুলো আপডেটেড আছে কি না তাই বা জানবেন কী করে। দর্শক, এই কারণটাই এখন তুলে ধরবো আপনাদের সামনে, থাকুন আমাদের সঙ্গে। আপনার কাছে একটু জানতে চাই, আমরা দেখলাম যে একজন বাইকারকে আপনি মামলা দিলেন সম্ভবত, একটু যদি সে বিষয়ে বলতেন। ওনারও যে মালিকানা বদলি ছিল না, প্লাস হচ্ছে ট্যাক্স টোকেনের ডেট অফ বার্থ ছিল, আর এনার লাইসেন্স নাই, হেলমেটও ছিল না, দেখছেন তো। 4,000 টাকা আমি মানে আপনার লাইসেন্সটা করাবেন ভাই কাইন্ডলি। ঠিক আছে, কিন্তু আমি 4,000 টাকা আমি লাইসেন্স আপনি করাবেন আর হেলমেটও ইউজ করবেন। তো ই ড্রাইভিং লাইসেন্স, এখন আমি এটা দেখবো যে আসলে এটা সঠিক কিনা। এটা আমরা অ্যাপসের মাধ্যমে পরীক্ষা করে থাকি যে এটা আসলে ঠিক কিনা। কি নাম আপনার? লতিফ আব্দুল লতিফ। বাবার নাম? হাবিব সরকার। হাবিব সরকার। হ্যাঁ ঠিক আছে, আপনার যে অনলাইনে আমি দেখতে পেয়েছি যে আপনার হলো ড্রাইভিং লাইসেন্স ঠিক আছে। ঠিক আছে, আপনি যেতে পারেন, ধন্যবাদ। আচ্ছা চাচা, একটু কথা বলি আপনার সঙ্গে। এই যে পুলিশ সার্জেন্ট আপনার কাগজটা চেক করে দেখলো যে এটা আসল মেয়াদ আছে, তারপর আপনাকে সসম্মানে যেতে বললো, আপনার কাছে কেমন লাগছে? ভালোই লাগছে, এটা চেক করতেই পারে, এটা ভালো লাগছে আমার। অনেকে আবার মনে করে না, আমার সময় কেন নষ্ট আমি কি অন্যায় করছি নাকি? আমার যে পুলিশ সার্জেন্ট কি করবো, আমার বেল লাগান না, সব কিছু লাগান না, আমার কাগজপত্র সব ওকে, তাইলে আমার কি লোকে হরানি করবো? আমার এই তো কাগজ চেক করছে, সেটা দিচ্ছে। আচ্ছা, মানে আপনার কাগজপত্র ঠিক ছিল, সব ঠিক। কিন্তু উল্টা পথে হ্যাঁ, চালিয়েছেন। হালকা একটু উল্টা আসছে, তখন আমার এই মামলাটা দিয়ে দিয়েছে। আচ্ছা, কত টাকা জরিমানা? 1,000 টাকা জরিমানা। দেখেন, কাগজপত্র ঠিক থাকার পরে উল্টো আসার কারণে মামলা যে এটা আমার ভুল হয়েছে, সেই কারণে মামলা দিয়েছি। আচ্ছা, একটু কথা বলে নেই, উনার কোন কোন কাগজ চেক করলেন? আপনার ওনাদের চারটা কাগজ হয়। ট্যাক্স টোকেন ডেট আছে, বুঝছেন, ফিটনেস সার্টিফিকেট এটারও ডেট আছে। জি। সেকেন্ডলি হচ্ছে আপনার রুট পারমিট, এটা ঢাকা শহরের পারমিটেড আর কি, রুট পারমিট এটারও ডেট আছে। আর রেজিস্ট্রেশন এটা ডেট লাগে না, এটা এককালীন হয়। আর লাইসেন্স আছে আপনার, লাইসেন্সটা দেখেন কাইন্ডলি, এই যে লাইসেন্স, এটা সবগুলোর ডেট আছে, যেন ছেড়ে দেওয়া হলো ওনাকে। আর একটা যাদের ডেট থাকে না, অনেক ক্ষেত্রে ওনার নাকি ডেট ফেল ছিল, যেন ওনাকে মামলা দেওয়া হয়েছিল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা চাচা, একটু কথা বলি আপনার সাথে। এই যে পুলিশ সার্জেন্ট আপনার গাড়ি থামালো, আমি আপনার সব কাগজপত্র চেক করলো, চেক করে সব কিছু যখন ঠিক করলো, তারপর আপনাকে সসম্মানে চলে যেতে বললো, আপনার কাছে কেমন লাগছে? ভালো লাগছে স্যার, খুব ভালো লাগছে। আপনি কত বছর গাড়ি চালান চাচা? আজকে 14-15 বছর ধরে, 15 বছর ধরে। সবসময় কাগজ আপডেট রাখেন তো না? জি আপনার এটা কি এডিশন করছেন? হ্যাভি করতেছেন? জি জি জি। হ্যাভি প্লাস মোটরসাইকেল যুক্ত করতেছেন? তা আপনার আগের লাইসেন্স কই? আগে লাইসেন্স স্যার হারাই গেছে, পরে স্যার এটা করতে তা আগেরটা করতে দিছেন, আগেরটার মেয়াদ আছে নাকি নাই? না, আগেরটার তো মেয়াদ নাই স্যার, কবে শেষ হয়েছে এটা? আগেরটার মেয়াদ চলে গেছে, পরে এটা রিনিউ করতে দিচ্ছি স্যার। এর পরীক্ষার ডেট কবে? আপনি অনলাইন কপি দেখাতে পারবেন? অনলাইন কপি দেখানোর নিয়ম আছে। অনলাইন কপি স্যার এটা। এটা না, অনলাইন যে ডেলিভারি, এরকম একটা অনলাইন কপি আছে, এই যে এটা, এরকম একটা অনলাইন কপি দেখাতে পারবেন এরকম?
এরকম তো স্যার বের করে দিই নাই স্যার এটা তো ফিঙ্গারপ্রিন্ট না দিলে এটা পাবে না তো সে। তো সেটা এই অনলাইন করে বলে চলতে পারবো আদারওয়াইজ আপনার যদি অরিজিনালটা থাকতো জি, জি, স্যার। আপনি ওনাকে অনুরোধ করলে উনি হয়তো মানতে পারতো যে অরিজিনাল আছে। এখন হারাই গেছে, জিডি করছেন, জিডি করছি বলতে জিডির কপি কই, ক্লিয়ারেন্স কই? আপনি হারাই গেলে জিডি করে ক্লিয়ারেন্স নিলে তখন ওনারা কনসিডার করে। রিনিউ করতে দিছি দেখে স্যার আর এটা করি ভাই আপনি রিনিউ করতে দিয়েছেন, ধরেন আপনার 1 বছর মেয়াদ ফেল আছে, এখনো রিনিউ তো পান নাই, হ্যাঁ রিনিউ পাই নাই স্যার তাহলে এখন উনি কি করবে আপনি বলেন? আমাকে ডিসেম্বরে দিবে বলছে আর কি পরীক্ষাটা মামলা আছে? এই চাকরি হেলমেট পড়ছিল না স্যার আমরা দেখলাম যে আপনি একটি গাড়ি থামিয়ে কাগজপত্র দেখতে চাইলেন। আসলে একটা গাড়িতে কি কি কাগজপত্র আপনারা চেক করে থাকেন? এটা হচ্ছে গাড়ি ভেদে আর কি। যেমন প্রাইভেট কারের ক্ষেত্রে আমরা দেখি যে এটা ট্যাক্স টোকেন, ফিটনেস ঠিক আছে কিনা, ডেট আছে কিনা, এবং ওই যে ড্রাইভিং লাইসেন্সটা ঠিক আছে কিনা। তো ওনার কাগজগুলো চেক করে দেখলাম সব কিছু ঠিক আছে, আপডেট করা আছে 2026 সাল পর্যন্ত, এবং লাইসেন্সও ঠিক আছে, পেশাদার লাইসেন্স আছে, এই জন্য ছেড়ে দিছি। আচ্ছা আচ্ছা, আপনার কাছে আমি জানতে চাই, এই যে পুলিশ সার্জেন্ট মহোদয় আপনাকে দাঁড় করিয়ে আপনার গাড়ির কাগজপত্র চেক করলো, আপনারও লাইসেন্স চেক করলো, চেক করে সব ঠিক পেলো, এখন আপনাকে সসম্মানে ছেড়ে দিচ্ছে, যেতে বললো, এটা কেমন লাগছে আপনার কাছে? অনেক ভালো লাগছে, কেন ওরা চেক করাটাই সাধারণ ভালো। কেলেগা এখন বর্তমানে যেভাবে দুর্ঘটনা ঘটে, ধরেন একটা গাড়ি আপনারা না থামিয়ে চেক করার আগ পর্যন্ত তো বুঝতে পারেন না যে এটার কাগজপত্র ঠিক আছে কি না, বা check এটা করা আছে। ছাড়া বোঝা আচ্ছা, যদি এমন কোনো ডিভাইস আপনাদেরকে দেওয়া হয়, বা ধরেন আমরা তথ্য প্রযুক্তির আধুনিক যুগে বসবাস করছি, এমন কোনো ডিভাইস দেওয়া হলো যে আপনি গাড়িটার সামনে ধরলেন, অটো আপনার ডিসপ্লেতে আপনি দেখতে পাচ্ছেন যে এটার কোনটা কোনটা ফেল আছে কি নাই, এইটা করলে আপনাদেরও সহজ হতো না কাজগুলো অনেক? অবশ্যই আমাদের জন্য সুবিধা হবে। ধরেন এটা তো একটা বিষয়, যদি আমরা যে ফাইন করি, ঠিক আছে, এটা তো আমরা ফাইন করার পরে তারা পেমেন্ট করে আসে। এটা যদি বিআরটিএস মাধ্যমে সরাসরি হয় তাহলে আমাদের জন্য আরও সুবিধা হয়। মনে করেন আমি জরিমানা করলাম একটা গাড়ি, সে যখন কাগজ আপডেট করতে গেল বিআরটিএতে, তখন দেখা গেল যে ওখানে চলে আসলো যে এই তার মামলা পেন্ডিং আছে, সেগুলো পরিশোধ করলো, পরিশোধ করে কাগজগুলো আপডেট করলো, সেক্ষেত্রে ব্যাপারটা আরও অনেক সুন্দর হয়, সুবিধাজনক হয় আর কি। দর্শক, আমরা দ্য ট্রাফিক সিগন্যাল এটাই চাই, উন্নত প্রযুক্তির ছোঁয়া নিয়ে আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমরা যানজট ও দুর্ঘটনা মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাব।